ভাগ্যবদল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোনের অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আপনারা কিন্তু একদম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে 2571-2255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন। আর কথা বলছেন কার সাথে, এটা তো এতদিনে জেনেই গেছেন, কারণ ভাগ্যবদল অনুষ্ঠান আপনাদের অত্যন্ত জনপ্রিয় একটি জ্যোতিষ অনুষ্ঠান, যেখানে আমরা পেয়ে যাই মোহিনী আচারিয়া ঘোষকে, এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু আমাদের জন্মছকের বিচার এবং কি করলে ভালো থাকতে পারবো তার জন্য বেশ কিছু টিপস কিন্তু তিনি দেন। অনেক সময় আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে, অ্যাস্ট্রোলজারের কাছে যাব, না জানি কত টাকা রেমেডি দেবে, কি বলবেন, কিন্তু যারা মোহিনী আচারিয়া ঘোষের কাছে এসেছেন ইতিমধ্যে তারা কিন্তু জানেন কোন স্টোন পাথর এগুলোর থেকেও কিন্তু উনি বেশিটাই ডিপেন্ড করেন করণ ক্রিয়ার উপর, কি করতে হবে, আপনাকে কাজটা করতে হবে, সেই কাজটা তিনি বলে দেবেন, কিন্তু পথটা আপনাকে চলতে হবে। তবে এগুলো তো রোজকার কথা। আজকে কিন্তু রয়েছে একটি নতুন সংবাদ আপনাদের জন্য। ইতিমধ্যে যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে মোহিনী আচারিয়া ঘোষ পেজটির সাথে পরিচিত রয়েছেন তারা কিন্তু দেখছেন একদম সাজো সাজো পুজো কিন্তু এসে গেল। না, আমি দুর্গাপুজোর কথা বলছি না, আমি বলছি মা গিরিজার কথা, যেখানে বাৎসরিক উৎসব কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। কিরকম সেই পুজোর ধরন কি হবে এবং মায়ের চিঠি, এই কথাটার সাথেও কিন্তু আমরা বেশ পরিচিত হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। যখনই মোহিনী আচারিয়া ঘোষের পেজটা আপনারা ফলো করছেন, অনেকেই জানাচ্ছেন মায়ের চিঠি তারা পাঠাচ্ছেন বা আগে পাঠিয়েছেন, তারা ভালো আছেন, রেজাল্ট পেয়েছেন। এই সমস্ত বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবে আপনাদের সমস্যা এবং অতি অবশ্যই সমাধানের রাস্তা। শুরু করব আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকে স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার দিদি। এবং যেটা বললে যে দুর্গাপুজো ছাড়াও এটা আমাদের দুর্গাপুজো, একদমই তাই। মানে আমি আমাদের ডিক্লেয়ার করি যে পুজো এসেই গেল, তার লোকে ভাববে অ্যাঙ্কার কি বলছে, এত তাড়াতাড়ি পুজো কি করে বাজিয়ে দিল। যদিও বাইরের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে রয়েছে, তো সেই বিচারও আমরা চাই সবকিছু নিয়ে, এবং সেই বিচারও আমরা মায়ের কাছেই চাই। একদম মায়ের কাছে চাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি মাঝখানে একটু ব্যস্ত হয়ে গেলাম, না হলে আমাদের কথা ছিল আমরা এই বিষয়টা নিয়ে লাইভ করবো। তো এই বিষয়টার ক্ষেত্রে আমি সবার আগে দুটো রিকোয়েস্ট প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে করতে চাইবো। যারা আমার বোনেরা আছো, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছো, হ্যাঁ আমরা হয়তো মনের থেকে রয়েছে, হয়তো টেকনিক্যালি গিয়ে দাঁড়াতে পারছি না, কেন কারণ তাছাড়াও সবাইকে এমনটা নয় যে সবাইকেই একদম জায়গায় দাঁড়িয়ে করতে হচ্ছে, কিছুটা জায়গা আমাদেরও থাকে। কারণ সবাই যদি আমরা হাত গুটিয়ে আজকে বসে থাকি, তাহলে বাকি যে মানুষগুলো তারা তো বিচার পাবে না, তারাও তো কোথাও একটা বিচারের জন্য আরো অনেকগুলো প্রাণ চলে যাচ্ছে। যেরকম একটা খুব ছোট্ট ঘটনা বলছি, এটা আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো, এটা আমি ভাবছিলাম আস্তে আস্তে। আমারই একটি ক্লায়েন্ট, তার মা ক্যান্সারের পেশেন্ট, তো রিসেন্ট 3 তারিখের ঘটনা বলছি। অবরোধের জন্য 2 ঘন্টা অ্যাম্বুলেন্সটি আটকে যায় এবং পরবর্তীতে জানা যায় অ্যাম্বুলেন্সে উনি মারা গেছেন। তো এই যে জায়গাটা, এটা আমার প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন। আমরা জাস্টিস চাইছি, একদম ঠিক কথা, আমরা জাস্টিস চাইবো, কিন্তু দেখতে হবে আমরা যখন জাস্টিসটা চাইছি সেই মুহূর্তে অন্তত অ্যাম্বুলেন্স গুলোকে ছেড়ে দেওয়া হোক। আমি সাধারণ গাড়ির কথা বলছি না, কিন্তু অ্যাম্বুলেন্স গুলোকে অন্তত যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেওয়া যেতে পারে তাদের গন্তব্যস্থলে। কেন? কারণ সেখানে হচ্ছে কারোর মা, কারোর বোন, কারোর ভাই বা কারোর বাবা বা কারোর দাদা অবশ্যই থাকতে পারে, তাই না? এবং যদি আমরা একটা বোনের জন্য বিচার চাই, তো তাদের জন্য যাতে তাদের কোনো প্রবলেম না হয় সেটাও দেখাটা আমাদের সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। একদম। চলে আসি এবার তোমার বাৎসরিক পুজোর কতটা কি প্রস্তুতি, কিভাবে কি এগোচ্ছে একটু শেয়ার করো আমাদের সঙ্গে। বাৎসরিক পুজোর প্রস্তুতি বলতে সর্বপ্রথম যেটা বলবো, যেটা আমি সবসময় বলে থাকি বাট অন লাইভ কখনো বলা হয় না, সবাই জানে এটা আমার ফার্স্ট টিভি প্রোগ্রাম চ্যানেল এবং টিভি প্রোগ্রাম, যেটা দীর্ঘ আমরা দেখতে দেখতে 9টা মাস কাটিয়েও ফেললাম। 9টা মাস দীর্ঘ আমরা কাটিয়েও ফেললাম। তো সেই ক্ষেত্রে যেটা হয়, মায়ের পুজোর বেসিক যেটা তুমি বলছিলে চিঠি, প্রথমে আসি মায়ের পুজো টোটাল কদিন ধরে চলে। আমরা বেসিক্যালি জেনে থাকি কালী পুজো মানে 1 রাতের খেলা, 1 রাতের পুজো ব্যাস কমপ্লিট না। আমাদের মায়ের পুজো টানা 7 দিন থেকে চলছে। 7 দিন থেকে বলতে মা 14 তারিখে নামছেন, 14 তারিখে স্নান হচ্ছে মায়ের, এবং 15 তারিখে ওনার 7 সোমবার থাকে। 15 তারিখ আমাদের নিয়মিক কাজ কিছু থাকে, যেটা হলুদ কোটা, তারপর তোমার খই উখড়ো বানানো, আনন্দ নাড়ু বানানো,
বলে যে কোনো রকম আনন্দ যজ্ঞের আগে ভীষণ রকম প্রয়োজন পড়ে আনন্দ নাড়ু। তো এগুলো হচ্ছে, এবং 15 তারিখ রাত্রিবেলার যেটা থাকে পুরো পাটটাই থাকে মনসা মঙ্গল, যেহেতু আমাদের একই দিনে 3টি পুজো হচ্ছে। 3টি পুজো মতলব অবশ্যই আমাদের মা গির্জা জগৎজননীর পুজো তো হচ্ছেই, তার সাথে আমাদের আমার বংশানুক্রমিক ভাবে মা মনসা আছেন, তো তার পুজো হয়। তার সাথে অবশ্যই মানে বাবা মা মেয়ে 3জন একসঙ্গে এক পাটে আমরা পাচ্ছি। খুব অদ্ভুত ভাবে সকালবেলা যেটা এবার পুজোর যেটা নির্ঘণ্ট আছে আমি একটু বলে দেবো। 16 তারিখে এবারে আমরা জল ভরতে যাচ্ছি। 16 তারিখ জল ভরা থাকছে, 16 তারিখ মায়ের আনন্দ যাত্রা থাকছে, ভিক্ষা থাকছে অবশ্যই, যেটা মা যখন নিজে বেরোচ্ছেন মন্দির থেকে। এবার অনেকে বলতে পারেন মা বেরোচ্ছে মানে কি মায়ের মূর্তি বেরোচ্ছে না, মায়ের মূর্তি বেরোচ্ছে না, কিন্তু আমার সর্বপ্রথম যেটি পাওয়া চামুন্ডা কালিকার বিগ্রহ ওটা বেরোয়। তো চামুন্ডা কালী একদমই ছোট, আমার কখনো দেখানো হয়নি, কারণ ওনাকে বের করে নিয়ে আসা বলতে বছরে একটা বারই উনি বেরোন। তো একটা বার বেরোন উনি, সোজা নদীর ঘাটে যান, স্নান করেন, সেখান থেকে জল ভরা হয়, সেখান থেকে প্রত্যেকটি ভক্তের বাড়ি হয়ে হয়ে, এবং ওনার যাদের যাদের প্রয়োজন হবে, ওনার যদি মনে হয় যে আমার এর বাড়িতে ভিক্ষা লাগবে তো তার বাড়িতেই যেতে হবে। আমার যদি তার জন্য এখন দেখা যাচ্ছে বাড়ি থেকে 15 মিনিট দূরত্বে যেতে হচ্ছে, তো আমাকে সেখানেই যেতে হচ্ছে। মানে আমি আমার চয়েসেবল ভাবে কিন্তু কিছু করতে পারি না, কারণ এটা সম্পূর্ণ ওনার ইচ্ছা অনুযায়ী চলে। উনি ইচ্ছা, আমি সবসময় বলি তার ইচ্ছা ছাড়া জগতের একটি পাতাও নড়ে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই যেটা থাকছে 16 তারিখে সকালে থাকছে এটা, যেটা আমরা 11টার সময় বেরোচ্ছি, এবং তারপর মায়ের সন্ধে 5:30টার সময় ঠিক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মায়ের অধিবাস ক্রিয়া হচ্ছে, এবং সন্ধে 6টার থেকে রামায়ণ হচ্ছে। আর তারপরের দিন অর্থাৎ 17 তারিখ সকালবেলা পূর্ণিমা লাগছে 11টা সময়। তো সকালবেলা একদম ভোর সকালে বেলতলার পুজো হচ্ছে প্রথমে, তারপর আসছে পঞ্চভূতেশ্বরের পুজো বা পঞ্চ দেবতার পুজো, তারপর আসছে হচ্ছে নারায়ণ শিলা ঢুকছে। নারায়ণ শিলা ঢোকার পরে আমাদের অবশ্যই বাবার পুজো প্রথম শুরু হবে, মহাকালের পুজো দিয়ে শুরু হবে, তারপরে থাকছে মায়ের পুজো। দেন 2টো পার্টি পুজো হয়ে একটু রেস্ট থাকছে মাঝখানের সময়টা ভক্তবৃন্দের জন্য। তারপরে গিয়ে ঠিক যখন 4:30 বাজছে, 4:30 থেকে মোটামুটি আবার মানে যোগাযান্ত্রী শুরু। কেন? কারণ মায়ের পুজো বিকালের পাটে, এবং তারপরে মহাযজ্ঞ। আমি সবসময় বলি এই একটা সময় থাকে বছরে যে মহাযজ্ঞটা প্রত্যেককে যারা যারা থাকবেন ভক্তবৃন্দ প্রত্যেকের হাত দিয়ে আহুতি যাবে, এবং প্রত্যেকের যা কিছু মনের বাসনা। আমি এইটুকুনি আজকে যেটা দাঁড়িয়ে বলবো, 14টা বছর পার করার পরেও বলবো, যদি আমি বলি আমার জীবনে মায়ের অস্তিত্ব, তাহলে বলবো প্রায় দীর্ঘ 21 থেকে 22 বছর বেশি। কারণ হচ্ছে আমি 9 বছর 9 মাস 9 দিন অদ্ভুতই সময়টা, এই সময়টার মাকে পেয়েছিলাম। তো সেখান থেকে আজকে ডেটে দাঁড়িয়ে ওই বেটির এত বছর পরেও আজও অব্দি বলবো ভীষণ আনন্দের সঙ্গে আমি বলি যে মায়ের চিঠি যারা বলো প্রত্যেকেই জানো, চিঠির জন্য স্পেসিফিক্যালি চিঠির প্যাটার্ন আমার অলরেডি ফেসবুকে দেওয়া রয়েছে, সেটা একটু দেখে নিতে বলবো। কিছু না, একদম সরল মনের প্রার্থনা। আমরা যেভাবে আমাদের মাকে বলি ঠিক সেইভাবে, শুধু কি করতে হবে, এখানে প্রত্যেকটি মন্দিরেরই একটি নিয়ম থাকে, মায়েরও একটি নিয়ম আছে, যেটি কিনা হলো ভিক্ষা। উইদাউট ভিক্ষা কেউ কিন্তু মায়ের মন্দিরে চিঠি অন্তত পৌঁছাতে পারে না। কারোর মানসিক পুজো হলে তাকেও ভিক্ষা করতে হবে, এবং কারোর স্পেসিফিক খুব প্রবলেম আছে। আমি সবসময় বলি যে হয়তো মনে হচ্ছে যে জীবনের সব থেকে বড় কঠিন ব্যাধিটা নিয়ে বসে রয়েছি, জীবনের সন্তান হচ্ছে না, 10 বছর 15 বছর হয়ে গেছে বিয়ে, অনেক কিছু করে নিয়েছে, অনেক কিছু, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছে না। একটা বার অন্তত এই 16, 17, 18, এই 18 তারিখে মায়ের অন্নকূট, তো 17 তারিখে যদি পারো একবার এসো, বা 18 তারিখে এসো, বা 16 তারিখে এসো। কারণ 16 তারিখ থেকে 18 তারিখ অব্দি না আমি তার রূপ বর্ণনা করতে পারবো, না আমি বলতে পারবো যে তার মহিমা কি অপরম্পার। হয়তো সেটা ওই দিনকে আসলেই সবাই জানতে পারবে বা দেখতে পারবে। এবং সর্বোপরি যেটা হয় যে এবার অনেকে বলতে পারে, এবং আরো একটা কথা আমি খুব আনন্দের সঙ্গে ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে আমি সবসময় বলি আমি হচ্ছে জম্ভিকারী। কেন জম্ভিকারী? কারণ মোহিনী আচার্য ঘোষের অ্যাকাউন্টে কোটি টাকা থাকলেও আমি 100 টাকা মায়ের পুজোর জন্য বিয়ার করতে পারবো না। কেন বিয়ার করতে পারবো না? যতক্ষণ ওই বেটির ভিক্ষা আসছে আমাকেও হাত পাততে হয়, আমাকেও অবশ্যই আঁচল পাততে হয় সবার সামনে যে হ্যাঁ ভিক্ষাং দেহি। কেন? কারণ আমি একবার খুব কৌতূহলী হয়ে বেটিকে জিজ্ঞেস করেছিলাম যে এরকমটা কেন করিস? প্রত্যেক বছর কিছু না কিছু একটা করবে। যে বছর বলে দিল যেখানে বলবে, এবং আমাকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বলে যে তোকে ওর কাছ থেকেই ভিক্ষা চাইতে হবে, তার কাছ থেকে ভিক্ষা চাইতে হবে। যদি আমি না পারি, আমার হয়ে গিয়ে তিনি গিয়ে স্বপ্নাদেশ দিয়ে আসছে যে এই তুই আগে ভিক্ষা পাঠা। কেন? কারণ ভিক্ষা স্বরূপ উনি, এমনটা নয় যে ভিক্ষা মানে মাকে 1000 টাকা দিতে হবে। 16 আনা দক্ষিণা মাস্ট কি
16 আনা অর্থাৎ 1 টাকা, ওই 1 টাকাই অনেক। কারোর মনে হলো চাল তো চাল, কারোর মনে হলো জল তো জল, কারোর মনে হলো তেল তো তেল। বাস্তব প্রবলেম আছে, তেল জল নিয়ে চলে এসছে বাড়ির থেকে, এক মুষ্টা মাটি নিয়ে চলে আসলো, ও দিদি মায়ের ঘটের নিচে দিয়ে দাও মাটি। কেন? আমার বাড়িতে খুব গন্ডগোল হচ্ছে, আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে আমি 25 থেকে 30 হাজার টাকা খরচা করে বাস্তু সস্তায়ন করাবো। তো দেখা যাচ্ছে অদ্ভুত ভাবে তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত আছে, এবং এটাকে অবশ্যই আমরা মায়ের মহিমা, মায়ের আশীর্বাদ ছাড়া বোধহয় কিছুই বলে উঠতে পারি না। একদমই তাই। মানে কিছু কথা থাকে না যেগুলো বিচারের বাইরে, মানে বিশ্লেষণের বাইরে, একদমই বাইরে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুব অদ্ভুত ভাবে বলি দিদি, যে এরকম প্রচুর, মানে এবার পুজোতে তুমিও থাকছো, তো তুমি দেখতে পারবে যে প্রচুর মানুষ আছে। আমি আমারই একটা বোনের কথা বলবো, পায়েল, আমি পুরো নামটা এন্টার করছি না। পায়েল যখন আমার সঙ্গে ছিল দীর্ঘ 8 থেকে 9 বছর পর ওর বাচ্চা হলো। যখন কনসিভ করলো, যখন কনসিভ করেনি তখন বিভিন্ন মানুষ এসছে চলে গেছে, তারা ওকে খোটা দিয়েছে, বিভিন্ন নামি নামি অ্যাস্ট্রোলজারের কথা বলেছে, তুই একবার অমুককে দেখা, অমুককে দেখে আমি আজকে কনসিভ করেছি। কিন্তু পায়েল একটা কথাই বলেছিল যে মোহিনীদি যখন বলেছে, আমার দিদি ভাই যখন বলেছে যে আমি কনসিভ করব, দ্যাট মিনস আমি কনসিভ করব। কিন্তু তো তারা বলছে তাহলে কেন এখন করছিস না? বলছে এখনো সময় হয়নি, আমার মা আমাকে দেবে, আমার ভরসা আছে। যখন সে প্রথম কনসিভ করলো, আমি শ্রাবণ মাস যখন প্রথম ধরলাম, না খাওয়ার থেকে যখন শুরু করলাম, তখন সেইবার প্রথম কনসিভ করলে আমাকে বললে হলাম খুব ভালো কথা। এবং আনফর্চুনেটলি মেয়েটির কনসিভটা মিসক্যারেজ হয়। যখন মিসক্যারেজ হয়, যখন আমাকে জানালো, আমি সবে বাবার উপোস ভঙ্গ করে উঠেছি, সেই মুহূর্তে আমার কানে দিল খবরটা। আমাকে বললো দিদি একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর আছে? বলছে আমি মিসক্যারেজ করে গেছি। তখন বললাম কি, এটা হতে পারে না। বলছে হ্যাঁ। ও আমাকে রিপোর্ট দেখালো, তো আমার মুখ থেকে সেদিনকে একটা কথাই বেরিয়েছিল যে আজকে যে চলে গেল সে তো আসবে, সঙ্গে আরেকজনকে নিয়ে আসবে। এবং ঠিক তার 1 বছর পর মেয়েটি আবার কনসিভ করে, 6 মাস পর কনসিভ করে। তার থেকে 10 মাস পর ওর যমজ বাচ্চা আছে, এবং দুটোই ছেলে। এবং সে এবার পুজোতে আসছে। সে এবার পুজোতে আসছে। এরকম আরো অনেক কথা রয়েছে যেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আচ্ছা, হরিপাল, হুগলি হরিপাল। রাশি লগ্ন জানেন? আচ্ছা, লগ্ন জানা নেই নাকি? ঠিক আছে, লগ্নটা বলা হবে, লিখে নেবেন। অনুষ্ঠান দেখছেন নিয়মিত? বাহ, ঠিক আছে, সঙ্গে ধন্যবাদ। জয় মা গিরিজা। আপনার হচ্ছে কর্কট লগ্ন আর মিথুন রাশি, ঠিক আছে? আচ্ছা, কর্কট লগ্ন মিথুন রাশি, ঠিক লগ্নপতি দ্বাদশে বসে রয়েছে। নিজের কনফিডেন্স নিজেই সবসময় ব্রেক হচ্ছে। আলটিমেটলি আপনি প্রচুর চেষ্টা করছেন নিজেকে তৈরি করার, নিজেকে একটা জায়গায় স্ট্রিক্ট রাখার, কিন্তু পেরে উঠছেন না, ঠিক বলছি? অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে, একেবারেই তাই। এবং তৃতীয় মঙ্গল রাহু একসঙ্গে বসে রয়েছে, গুরুচণ্ডাল যোগ ক্রিয়েট করেছে তৃতীয়, অর্থাৎ পরিবেশ থেকে সমস্যা হচ্ছে। আপনি যেখানে আছেন আশেপাশের লোকের দ্বারা কিন্তু আপনার প্রচন্ড রকম একটা, মানে বলতে পারেন যে মনের জোরটাকে অনেকটা ভেঙে দেওয়া হচ্ছে, এবং মেন্টালিও অনেকটা আপনাকে ভেঙে দিচ্ছে তারা। এবং তাদের উপর আপনি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন যে একটা, মানে হয় না যে ঠিক আর ভুলের মধ্যে আপনি যেটাকে মনে করছেন হয়তো সেটা ঠিক, কিন্তু আপনি ঠিকটা ছেড়ে দিয়ে তাদের কথায় ভুল বললেন। পরবর্তীতে আপনি তাদেরকে যখন বলছেন আমার তোমার জন্যই হয়েছে ভুলটা, এবং সেখানে সম্পর্কগুলো অনেকটাই খারাপ হচ্ছে, ঠিক বলছি কি? বলুন, আপনার কি প্রশ্ন আছে? কি জানতে চাইছেন আপনি? বর্তমানে বৃহস্পতি রাহু চলছে, ইনকামের থেকে খরচার জায়গা বেশি। 1 নম্বর কথা সবার আগে বলবো সেটা হচ্ছে সেভিংস এর দিকে মন দিন, ঠিক আছে? সেভিংস এর দিকে মন দিন। অহেতুক খরচা হচ্ছে, আপনার ইনকাম কিন্তু এমনটা নয় যে প্রচুর কম, ইনকাম মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আপনার সেভিংস একদম নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে বৃহস্পতির যেটা ক্যারেক্টার, সেটা হচ্ছে যে দরকার আছে আমার 100 টাকা, দেবে আমাকে 80 টাকা, তারপর বলবে যে এর থেকে আমাকে 20 টাকা ফেরত দাও, অর্থাৎ আমাকে ফাইনালি দিল কত টাকা? 60 টাকা দিল। তো অবশ্যই বলবো যেটা, সেটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি একটু ব্যালেন্স করে
চলেন তাহলে কিন্তু আপনি মোটামুটি স্টেবিলিটি পেয়ে যাবেন। আশা রাখছি 2025-এর 10 তারিখ জানুয়ারি মাসের থেকে 14/5/2025-এর মধ্যে আর্থিক স্টেবিলিটি অনেকটাই বেটার হয়ে যাবে। কেমন? কিন্তু সেভিংস মাস্ট, কারণ সেভিংস যদি না করেন তারপরেই কিন্তু বৃহস্পতি রাহু কেতু আসবে, তো নিজের শারীরিক দিকের জন্য প্রচুর টাকা ব্যয় হয়ে যেতে পারে। কেমন? আপনি পরে আবার যোগাযোগ করুন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে কথা বলি আমরা, কারণ আরো অনেক বন্ধুরা রয়েছেন। তো যে বিষয়টি নিয়ে আপনাকে সতর্ক করা হলো সেটি মাথায় রাখুন, এবং যদি মনে হয় সরাসরি যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই চেম্বারগুলোতে একবার নজর দিয়ে দেখবেন। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার বারাসাত। এছাড়াও রয়েছে নিয়মিতভাবে হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড়, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। আচ্ছা, ছেলের জন্য জানবেন? ঠিক আছে, ডেট অফ বার্থ? ডেটটা বলুন। ঘাবড়ে যাবেন না, কিছু নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 25শে জানুয়ারি 1990, তাই তো? সময়, জন্ম সময়? আচ্ছা, জন্মস্থান? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। নিয়মিত দেখেন অনুষ্ঠান? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নমস্কার আপনাকে। প্রথমত বলবো এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ছেলের হচ্ছে কর্কট লগ্ন আর হলো ধনু রাশি, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন না? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এবার শুনুন। কর্কট লগ্ন, ধনু রাশি আপনার ছেলের। কেমন? হ্যাঁ, কর্কট লগ্ন, লগ্নে কেতু বসে রয়েছে, প্রচন্ড ডিপ্রেশনে ভোগে এবং অহেতুক টেনশন ভীষণ করে, অহেতুক টেনশন, এবং সঙ্গ থেকে একটু সমস্যা আসছে, কিন্তু বন্ধু বান্ধব থেকে সমস্যা আসছে। আপনি কি শুনতে অসুবিধা হচ্ছে? আপনি টেলিভিশনটা একদম বন্ধ করে দিন, সাউন্ডটা, ফোনে কথা শুনুন। হ্যাঁ, তাহলে রেসপন্স করুন। আপনার ছেলের লগ্নে কেতু বসে রয়েছে, সঙ্গ দোষের একটা প্রবলেম থাকবে, সেন্ট্রাল নার্ভ সিস্টেম জড়িত কোনো পেইন থাকতে পারে, অ্যালার্জির একটা প্রবলেম রয়েছে 1 নম্বর, এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর ষষ্ঠে বুধ, মঙ্গল, চন্দ্র এবং শনি একসঙ্গে বসে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু ওর জীবনযাত্রার মানের জায়গাটা ভীষণ রকম একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, বলুন আপনার কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন যে ওর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তার সত্য নানা রকম সমস্যা আসছে, যে সমস্যাগুলো মানে একবারে নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার কখনো এই ছেলেটির বিবাহের আগে আমি অবশ্যই বলবো যে এই ছেলেটির বিবাহের আগে ম্যারেজ ম্যাচিং মাস্ট, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, এর সপ্তম পতি যে আছে সে ষষ্ঠে বসে রয়েছে শনি, কিন্তু চন্দ্রযুক্ত হয়ে রয়েছে। আশেপাশের থেকে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, ভাঙচি দেওয়া যেটাকে বলে, ঠিক আছে? ভাঙচির জন্য ভেঙে যাওয়া, বা যেহেতু সপ্তমে রবি, শুক্র এবং রাহু বসে রয়েছে, সেই ক্ষেত্রে পছন্দ হতে হতে পছন্দ না হওয়া, এবং যে কোনো জায়গায় দাঁড়িয়ে হয় না যে যেই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ এই মুহূর্তে আমাকে পজিটিভ বলতে হবে, পজিটিভের জায়গায় দেখা যাচ্ছে নেগেটিভ বলে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে সেটাকে নিয়ে রিগ্রেট ফিল হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই একটু চেম্বারে আমি আসতে বলবো। একদমই তাই, একদম সরাসরি যোগাযোগ করুন। যে সমস্যাটা নিয়ে রয়েছেন আপনি ছেলেকে নিয়ে, সেখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। তার জন্য একটু ফোন নাম্বার গুলো নোট ডাউন করে নিতে হচ্ছে, 9038407111 এবং 9674730374। এই নাম্বারে ফোন করে অতি অবশ্যই যে চেম্বারটি আপনার জন্য কাছে হয় একদম পৌঁছে যাবেন। তবে বলবো, সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু সমাধানের রাস্তায় হাঁটতে পারবেন না। কখনোই সমস্যাগুলো কিন্তু নিজে থেকে ঠিক হয়ে যায় না।
তার জন্য একটু কসরত করতেই হয়, আর তার জন্যই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটারও প্রয়োজন আছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। ম্যাডাম আমি পুরুলিয়া থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 11/4/1990। সময়? সময় দুপুর 2:45। জন্মস্থান? জন্মস্থান আদ্রা, পুরুলিয়ার আদ্রা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, আমি অনেকক্ষণ পরে লাইভটা ঠিক। আচ্ছা, আমাকে যারা পার্সোনালি ফোন করছেন একটা কথা বলছি, প্লিজ আপনারা ল্যান্ডলাইন নম্বরে ফোন করুন, তাহলে আমার সঙ্গে কথা বলুন। একদমই তাই, যারা মোবাইলে ফোন করছেন তারা ল্যান্ডলাইনে করুন, আর যারা বুকিং এর জন্য করছেন আমি বলবো এই অনুষ্ঠানের পর বুকিংটা কমপ্লিট করুন। আচ্ছা, নমস্কার আপনাকে। জয়মা গিরিজা, আপনার যে চার্টটি দিয়েছেন কন্যা সিংহ লগ্ন, আমি একটা কথা বলছি, বর্ষা নামে কেউ আমাকে কনস্ট্যান্ট ফোন করছেন, কাইন্ডলি প্লিজ আপনি যেটা দেখুন এখানে ল্যান্ডলাইন নাম্বার রয়েছে, ল্যান্ডলাইন নাম্বারে ফোন করুন, তাহলে হয়তো আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো, কারণ আপনি যে নম্বরে ফোন করছেন এখন আমি ফোনটি চাইলেও এখানে ধরতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আপনাকে বলছিলাম, আপনার হচ্ছে তুলা রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন, ঠিক আছে? 2, 3, 4, 5, 6 ষষ্ঠী মঙ্গল শনি বসে রয়েছে। পেটের প্রবলেম আছে? পেটের প্রবলেম আছে, ডাইজেস্টিভ রিলেটেড প্রবলেম আছে, এবং কোনো কিছু খেয়ে অ্যাডজাস্ট ভাবে মানে হজমটা হচ্ছে না, খুব বেশি রিচ খেতে তো মন চাইছে বাট খেলেই প্রবলেম, এটা হচ্ছে। মঙ্গল শনি রাহু একসঙ্গে বসে রয়েছে। সবার আগে বলবো তুমি তোমার বাড়িতে সাউথ ওয়েস্টে যদি একটু জায়গা পাও সেখানে একটু গুড় নাও, ঠিক আছে? প্রত্যেক মঙ্গলবার করে অল্প করে গুড় ওটা দাও, মঙ্গলবার ছাড়া বাস্তুমাকে গুড় দাও, যেটা কিনা তোমাকে অনেকটা রিলিফ দেবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, মঙ্গলবার যেহেতু তুমি বাস্তুমাকে দিচ্ছ গুড়, তো সেই ক্ষেত্রে আমি বলবো মঙ্গলবার ছাড়া এভরিডে একটুখানি ফুড হ্যাবিটের মধ্যে গুড়টা অ্যাড করো, আর সর্ষের তেলটা অবশ্যই বলবো একটু বর্জন করো, কেমন? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে যে টিপস গুলো দেওয়া হলো সেগুলো মেনটেন করুন, এবং এগুলো মেনটেন করে কেমন আছেন অতি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। একদম শেষ মুহূর্তে রয়েছি, যদি কোনো বন্ধু না আসেন আমরা একটু আবার আলোচনায় ফিরি, যে প্রত্যেকেরই মনে একটা ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, এবং সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু মায়ের চিঠি। একদম। তো যারা যারা চাইছেন এখনো অব্দি মায়ের চিঠি, তার জন্য আমি বলবো একদমই শর্ট টাইম বেসিক বলছি, আপনারা যে মেথড রয়েছে মেথড ফেসবুকে পেয়ে যাবেন, অ্যাড্রেস আমি অলরেডি দিয়ে দিয়েছি, তবুও বলবো যদি অ্যাড্রেস লাগে তো সেই ক্ষেত্রে আমাকে একটু ইনবক্স করুন, আমি দিয়ে দিচ্ছি। আর নেক্সট কথা যেটা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে, যেটা মাস্ট মায়ের চিঠির জন্য 5টা ব্যক্তি বা 5টা বাড়ির থেকে বলতে পারেন বেসিক্যালি ভিক্ষা কিন্তু নিতেই হবে, যতক্ষণ আপনি আপনার অহংকার, নিজের মর্যাদা এইটুকুনি যতক্ষণ না মার জন্য বিসর্জন দিতে পারবেন, এইটুকুনি বলতে পারি। আপনি একটু পায়ের পাতাটা ভিজিয়ে দেখুন, মা আপনার জন্য গলা জল থেকে টেনে তুলে নেবে। আমরা সবসময় বলি আমাদের মা ভীষণই করুণাময়ী, কেন? কারণ না হলে আজকে লাখ লাখ ভক্ত বসে রয়েছে তার, এবং শুধুমাত্র কিন্তু দেশে নয় বিদেশের মাটিতে দাঁড়িয়েও কিন্তু উনি এক রকম ভাবে উনি কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন দিদি তাহলে আমাদের ভাইরাল ট্রেন্ডের মধ্যে কেন নেই মা? তার কারণ একটাই, যে ভাইরাল ট্রেন্ডের মধ্যে থাকলে না আমরা ভাইরালের জন্য প্রচন্ড বেশি গা ভাসিয়ে দিই। তো আমার মনে হয় মা তো মাই, মন থেকে ডাকার দরকার, কোনো একটা জায়গা দরকার যেখানে গিয়ে শান্তিতে বসা যায়, শান্তিতে একটু মায়ের কাছে বসে মা এটা হয়েছে, মা ওটা হয়েছে। তো আমি সকলকে করজোরে অনুরোধ করব, আগামী 16, 17, 18 আপনারা অবশ্যই বারাসাতে আসুন মায়ের বাড়ি। আশা করব আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবং আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। একদমই তাই, আজকে আর হাতে সময় নেই, আরো অনেক কিছু জানার ছিল, জানা হবে আগামী দিনে, সাথে থাকবেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার।